গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় এক বিধ্বস্ত পৃথিবীতে। বিভিন্ন গ্রহাণু আশ্রয় পড়ার পর কেটে যায় দীর্ঘ 5টি বছর। সে এক আঘাতে মানব সভ্যতায় প্রায় 75% ধুলোর সাথে মিশে যায়। তবে ধ্বংসলীলা এখনও যেন থামেনি। মহাকাশ থেকে আসা সেই গ্রহাণুর বিষাক্ত কণাগুলো এখনও বাতাসে বায়ুমণ্ডলে ভাসছে, যার ফলে বাতাস হয়ে উঠছে বিষাক্ত আর তেজস্ক্রিয়ত ছড়িয়ে পড়ছে চারদিকে। প্রকৃতি এখন এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে যে ভয়াবহ ভূমিকম্প আর দানবীয় ঘূর্ণিঝড় এখন পৃথিবীর নিত্যদিনের সঙ্গী। আর এখানে আমরা দেখতে পাই টিকে থাকা মুষ্টিমেয় মানুষগুলোকে। তারা মাটির গভীরে বাঙ্কারে বন্দী হয়ে কোনো মতে দিন কাটাচ্ছে। কাহিনীর এই পর্যায়ে আমাদের পরিচয় করে দেওয়া হয় জনের সঙ্গে। গ্রিনল্যান্ডে বরফ শীতল এক বাঙ্কারে সেই পরিবার নিয়ে টিকে থাকার লড়াই করছে। জন পেশা একজন ইঞ্জিনিয়ার হলেও তাকে একজন স্কাউট হিসেবে কাজ করতে হয়। তাই বিশেষ সুরক্ষা স্যুট পরে মাঝে মধ্যে তাকে বাঙ্কারের বাইরে বেরোতে হয় পৃথিবীর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করতে। ঠিক এমন একটা টহলের সময় জন লক্ষ্য করে পায়ের তলা মাটিতে বিশাল এক ফাটল দেখা গিয়েছে। সে আতঙ্ক হয়ে উপলব্ধি করে যে এই ফাটলগুলো সময়ের সাথে সাথে আরো বড় ও বিপজ্জনক হয়ে উঠছে। জন সমুদ্রের ধারের দিকে এগিয়ে যায়। সেখানে সে বালুর উপর থেকে কিছু লাইফ বোট আর একটা বিধ্বস্ত জাহাজ দেখতে পায়। জন প্রতিটা লাইফ বোটে তাড়াতাড়ি করে খোঁজার কাছে কিছু খোঁজার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত নিরাশ হতে হয় তাকে। তবে জন হাল না ছেড়ে সেই জাহাজের ভিতরে প্রবেশ করে। সেখানে সে টিকে থাকার মতো বেশ কিছু জরুরি সরঞ্জাম খুঁজে পায়। কিন্তু জাহাজের অন্ধকারে গলিপথে আরো ভিতরে যেতেই তার রক্ত হিম হয়ে আসে। সেখানে পড়ে আছে সারি সারি মানুষের নিথর দেহ। তল্লাশি চালানোর এক পর্যায়ে জনের হাতে একটা পুরনো নোটবুক আসে, যার ভেতরে সযত্নে রাখা ছিল একটি সুন্দর শুকনো ফুল। জন সেই নোটবুকটি নিজের কাছে রেখে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে ব্যাংকারের রেডিওতে একটা জরুরি বার্তা ভেসে আসে। একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় প্রচণ্ড গতিতে তার দিকে এগিয়ে আসছে। বিপদ বুঝে জন প্রাণপণে ব্যাংকারের দিকে দৌড়াতে শুরু করে। ঘূর্ণিঝড়টা অবিশ্বাস্য গতিতে তার পিছু হটছিল। অবশেষে জন ঠিক সময়ে ব্যাংকারের গেটের ভিতরে প্রবেশ করে এবং ঝড় আসছে পড়া কয়েক সেকেন্ডের আগে দরজাটি বন্ধ করে দেয়। মৃত্যুর দুয়ারে ফিরে এসে জন একটু স্বস্তি নিয়ে বসে। সে ভাবতে থাকে আর কয়েক মুহূর্ত দেরি হলে আজ তাকে প্রাণ হারাতে হতো। মানসিকভাবে বিপর্যস্ত জন এরপর এক থেরাপিস্টের শরণাপন্ন হয়। সে তাকে পৃথিবীর এক অদ্ভুত এক করুণ অবস্থার কথা জানায়। তবে থেরাপিস্টকে বোঝান যে বর্তমানে সবার অবস্থা এক, মানুষ কেবল বাইরে থেকে স্বাভাবিক অভিনয় করছে। তিনি জনকে পরামর্শ দেন অযথা দুশ্চিন্তা না করে পরিবারের সাথে হাসি খুশি সময় কাটাতে। অন্যদিকে আমরা দেখতে পাই জনের স্ত্রী অ্যালিসন অন্য একটি বাঙ্গালী নেতাদের সাথে জরুরি সভায় অংশ নিচ্ছে। সেখানে সবার কপালে চিন্তার ফাঁস, কারণ তাদের জমানো খাবার ও পানীয় ধীরে ধীরে ফুরে আসছে। সবার মাঝে আলিসনের খবর পায় যে জন সুস্থভাবে ব্যাংকার ফিরে আসছে। ঠিক তখনই ডক্টর আমিনা বিজ্ঞানীদের কাছ থেকে পাওয়া কিছু চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করে। গ্রহাণুর আঘাতে পৃথিবীতে যেসব বিশাল গর্ত ও ক্রেটার তৈরি হয়েছে সেগুলো এখন মানুষের জন্য নতুন আশা হতে পারে। আমিনা জানান যে এই গর্তগুলো গভীরতা এবং আয়তন মানুষকে শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে রক্ষা করতে পারবে এবং সেখানকার বাতাসও তুলনামূলক কম বিষাক্ত। অর্থাৎ বসবাসের জন্য ওই জায়গাগুলো হতে পারে পৃথিবীর সেরা আশ্রয়। তবে তিনি সবাইকে মনে করে দেন যে সেই গর্তগুলো ফ্রান্সে অবস্থিত এবং বর্তমানে পুরো ইউরোপ জুড়ে টিকে থাকার একটি হিংস্র যুদ্ধ চলছে। আলোচনার মাঝে হঠাৎ এক প্রচণ্ড ভূমিকম্পে গোটা বাঙ্গার যেন মাটির সাথে মিশে যেতে চায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো উপস্থিত কেউ তাতে আতঙ্কিত হয়নি। তারা শান্তভাবে কম্পন থামার অপেক্ষা করতে থাকে, যেন এমন ভয়ঙ্কর পরিস্থিতি তাদের কাছে এখন ডাল ভাতের সমান। সে সবাইকে মনে করে দেয় যে বাঙ্কারের বাইরে এখনো অনেক মানুষ মৃত্যুর সময় গুনছে এবং তাদের সাহায্য করা তাদের নৈতিক দায়িত্ব। কিন্তু ঠিক তখনই অ্যাডাম এই প্রস্তাবে তীব্র বিরোধিতা করে। তার যুক্তি ছিল বাঙ্কারের নতুন কাউকে আশ্রয় দেওয়ার মতো পর্যাপ্ত জিনিসপত্র নেই। তার উপর তারা বাইরে থেকে অজানা কোনো মরণ ভেজে বয়ে আনতে পারবে না। তবে অ্যালিসন দমে যাওয়ার পাত্র ছিল না। সে ভোটাভুটির প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত দেখা যায় বেশিরভাগ মানুষ অ্যালিসনের পক্ষ নেয় এবং সিদ্ধান্ত হয় যে কাল ভোরে বরফে চলার উপযোগী একটি গাড়ি উদ্ধার কাজের জন্য পাঠানো হবে। অন্যদিকে গল্পের এক ভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখতে পাই জন যখন বাঙ্কারে পুরনো পাইপ মেরামত করতে ব্যস্ত, তখন অ্যালিসনের ছেলে নাথানকে বাঙ্কারের নিরাপদ সীমার বাইরে দেখে ভীষণ রেগে যায়। ছেলের সুরক্ষার কথা ভেবে সে তাকে কড়া শাসনের ভিতরে নিয়ে আসে। নাথান তার ঘরে ফিরে বিছানায় চাদরে ছোট ছোট ফুটো করে নিচ থেকে চট ধরছে। এতে বাঙ্কারের সিনেমির কৃত্রিম তারার মেলা দেখা যায়, যা দেখে সে মাটির নিচে থেকে খোলা আকাশের স্বাদ নেওয়ার চেষ্টা করছিল। পরদিন সকালে জন লক্ষ্য করে বাঙ্কারের মজুদ দেয়ালে নতুন কোনো কিছু আতঙ্কের ফাটল দেখা গিয়েছে। এর মধ্যে কাহিনী মোড় ঘুরে যখন উদ্ধারকারী গাড়িটি বাইরে থেকে কিছু মানুষকে নিয়ে ফিরে আসে। তারা পুনরায় বাইরে যাওয়ার অনুমতি চাইলেও বাঙ্কারের প্রধান নারী কর্মকর্তা সাপ না করে দেয়। তার সাপ কথা অতিরিক্ত মানুষের জন্য জায়গা বা খাবার কোনোটি তাদের নেই। কথোপকথন মাঝে হঠাৎ প্রলয়কারী ভূমিকম্প পুরো ওলটপালট হয়ে যায় এবং উদ্ধারকারী গাড়ির সাথে বাঙ্কারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবারে কম্পন ছিল আগের চেয়েও অনেক গুণ শক্তিশালী, যার ফলে দেখা যায় বাঙ্কারের ছাদের বিশাল অংশ ধসে পড়ে অনেকগুলো মানুষ পাথর নিচে পড়ে যায়। এই ধ্বংসযজ্ঞের মাঝেই জনের মাথায় একটা পাথর ছিটকে আসে। আরো ধুলাবাড়ির কারণে তার দীর্ঘদিনের কাশিটা আরো ভয়ঙ্কর রূপ নেয়।
তবে এক বন্ধুর সহায়তায় সে কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। চারদিকে যখন বিপদের সাইরেন বাজছে আর বাঙ্গাটি তাদের ঘরের মতো কাঁপছে, ঠিক তখনই জন পাগলের মতো অফিসে দৌড়ে অ্যালিসনকে বাঁচাতে। সেখানে সে অ্যালিসনকে গুরুতর আহত অবস্থায় খুঁজে পায়। এরপর তার দুজন মিলে নাথানকে ঘর থেকে উদ্ধার করে। তুলোর আস্তরণে নাথান তখন শ্বাসকষ্টে ছটফট করছিল। পরিস্থিতির ভয়াবহতা টের পেয়ে জন সিদ্ধান্ত নেয় এখন বাংকার ছাড়া নিরাপদ নয়। সে সবাইকে দ্রুত প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিতে বলে এবং নিজে কিছু অক্সিজেন জোগাড় করতে লকারের দিকে ছুটে যায়। বাংকার থেকে পালানোর সময় মূল ফটকের সামনে মানুষের উপচে পড়া ভিড়, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে গেটটি অর্ধেক আটকে থাকায় সেখান থেকে বের হওয়া সম্ভব ছিল না। উপায়ন্ত না দেখে জন তার পরিবারকে নিয়ে পিছন দিয়ে গোপন সুড়ঙ্গ দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই পথিতে পাথরদর্শে বন্ধ হয়ে গিয়েছিল। নিরুপায় হয়ে তারা ধ্বংসস্তূপের মাঝ দিয়ে হামাগুড়িতে সামনের দিকে এগোতে থাকে। অবশেষে জন যখন কন্ট্রোল বাটন চেপে তখন বাংকারের ইঞ্জিন আর দেয়ালগুলো হামাগুড়িতে ভেঙে পড়ে, কিন্তু ভাগ্যক্রমে তারা ঠিক সময় বাইরে আসতে পারে। বাইরে এসে তারা এক বিভীষিকাময় দৃশ্য দেখতে পায়। চারদিকে মৃত্যু মিছিল আর হাহাকার। মাটির নিচ থেকে গরম জল আর গ্যাসের ফোয়ারা ছুটতে শুরু করলে ভিড়ের মাঝে তারা নাথানকে হারিয়ে ফেলে। হন্য হয়ে খোঁজাখুঁজির পর তারা দেখতে পায় নাথান আহত ডক্টর আমিনাকে সাহায্য করছে। যন্ত্রুত ডক্টর আমিনাকে সাথে নিয়ে সমুদ্র তীরে দিয়ে ছুটতে শুরু করে। তীরে পৌঁছে আমরা দেখতে পাই মানুষগুলো ছোট ছোট বোটে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। ভিড় এত বেশি ছিল যে চোখের সামনে একটা বড় বোট সাগরে উল্টে যায়। বিশৃঙ্খলার এই সুযোগে সে কিছু মানুষ অ্যাডামের মাস্ক কেড়ে নেওয়ার চেষ্টা করলে জন অ্যালিসনকে তাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু একজন লোক মাস্কটি নিয়ে দৌড় দেয়। অনেক কষ্টে তারা অ্যাডামকে তীরের নিরাপদ জায়গায় নিয়ে আসে। কাহিনীর একদম শেষ পর্যায়ে আমরা দেখি তীরে মাত্র একটি বোটে অবশিষ্ট ছিল। অ্যালিসন অন্যদের সাথে নিতে চাইলেও বোটের ক্যাপ্টেন অতিরিক্ত ওজনে ভয়ে রাজি হয় না। অজ্ঞত নিরুপায় হয়ে চোখের সামনে আর্তনাদ করা মানুষকে ফেলে বোটের দরজা বন্ধ করে দেওয়া হয়। ঠিক সেই মুহূর্তে সমুদ্র থেকে এক বিশাল জলোচ্ছ্বাস এসে জনের বোটটি উল্টো ঢেউয়ের কবলে পড়লেও দক্ষ ক্যাপ্টেনের কারণে কোনো মতে বেঁচে যায় এবং এক অনিশ্চিত ভবিষ্যৎ দিকে যাত্রা শুরু করে। কিন্তু মাঝ সমুদ্রে উত্তাল ঢেউর সঙ্গে লড়াইয়ের পর জন তার বিশেষ যন্ত্র দিয়ে পরীক্ষা করে নিশ্চিত হয় যে বাইরে বাতাস মান এখন উন্নতম। দীর্ঘ সময় পর তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে মাস্ক খুলে ফেলে। এরপর সবাই গোল হয়ে বসে পরবর্তী গন্তব্য নিয়ে আলোচনা শুরু করে। আইসল্যান্ড মানচিত্র থেকে মুছে যাওয়া ম্যাপ দেখে সিদ্ধান্ত হয় পরবর্তী গন্তব্য হবে ইংল্যান্ড। কয়েক ঘন্টা পরে এক বিপত্তি ঘটে। হঠাৎ জ্বালানি পুরোপুরি শেষ হয়ে যায় আর কোনো উপায় না থাকায় তারা ভাগ্য ঢের হাতে তুলে দেয়। দীর্ঘ অপেক্ষার পর বোট তীরে গিয়ে পৌঁছায়। চারপাশ দেখে সবাই অবাক হয়ে যায়। তারা আসলে লিভারপুলে এসে পৌঁছেছে। জন পরীক্ষা করে দেখে বাতাস বিশুদ্ধ, কিন্তু শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বড় অংশ মাটির নিচে তলিয়ে গেছে। জন বোটটা নিয়ে সমুদ্রের তীরে গিয়ে পৌঁছায়। দূরে কিছু মানুষ হাঁটতে দেখে তারা তাদের পিছু নেয় এবং দেখে একদল মানুষ কোনো রকম বেঁচে থাকার চেষ্টা করছে। জন লক্ষ্য করে তারা ভয়াবহ অসুস্থ, বাঁচার আশা প্রায় নেই। হঠাৎ চিৎকার শুনে এগিয়ে এসে দেখে বিশাল ভিড় এবং বাঙ্কারের সামনে জড়ো হয়েছে আর সশস্ত্র সেনারা পাহারা দিচ্ছে। এরম দৌড়ে গিয়ে জানায় তারা গ্রিনল্যান্ড স্টেশনে কর্মকর্তা, কিন্তু আইডি ছাড়া ঢোকা অসম্ভব বলে জানিয়ে দেওয়া হয়। দুর্ভাগ্যজনকভাবে শুধু অ্যালিসনের কাছে আইডি ছিল, কিন্তু সে পরিবার ছেড়ে একা যেতে রাজি ছিল না। অ্যাডাম তর্কে জড়ালে সেখানে একটা ভয়াবহ অবস্থা শুরু হয়। হঠাৎ করে এক সেনা অ্যাডামকে গুলি করে, আরেকজন ভিতরে ঢোকার চেষ্টা করলে সেও নিহত হয়। মুহূর্তে গেট বন্ধ হয়ে যায়। ঠিক তখনই দিগন্ত ভয়াবহ জ্বর দেখা দিলে চারদিকে হাহাকার পড়ে যায়। ডক্টর আমিনা ও জনের পরিবার একটা ভ্যান থামিয়ে লন্ডনে যাওয়ার অনুরোধ করে। ড্রাইভার টাকা চায়। বাধ্য হয়ে জন নিজের গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিলে সে রাজি হয়। ঝড় পেরোলে অ্যাডামের মৃত্যুতে আমিনা ভেঙে পড়ে। ড্রাইভার জানায় পৃথিবী এখন এত নিষ্ঠুর যে এক মুঠো খাবারের জন্য মানুষকে খুন করছে। জঙ্গলে থামার সময় জন ফ্রান্সের অবস্থা জানতে চাইলে সে বলে ফ্রান্স এখন মৃত্যুপুরী, নিরাপদ গর্তগুলো কেবল গুজব। হঠাৎ আকাশ থেকে এক গ্রহাণুর টুকরা ছড়তে শুরু করে। ড্রাইভার গাড়ি বাঁচাতে দৌড়ালে একটা জ্বলন্ত পাথর সরাসরি গাড়ির উপরে পড়ে এবং মুহূর্তে ড্রাইভার সহ সব শেষ হয়ে যায়। বৃষ্টি থামার পর বেঁচে থাকা চারজন প্রয়োজনীয় জিনিস নিয়ে হেঁটে লন্ডনের পথে রওনা দেয়। সেখানে একটা বিশাল দালানে করা নালেও ম্যাকেনজি বন্দুক তাক করলেও পরে তাকে চিনে ভিতরে নিয়ে যায়। সে জানায় জায়গাটি একটি রিটায়ারমেন্ট হোম। সোলার প্যানেল, বাতাস বিশুদ্ধ রাখা হচ্ছে। অনেকদিন পর সবাই পেট ভরে খায়। ফ্রান্সের গর্ত নিয়ে জানতে চাইলে ম্যাকেনজি বলে সবই গুজব। রাতে অ্যালিসন বাথরুম থেকে জনের কাছে শব্দ শুনে উদ্বিগ্ন হয়ে যায়। বেসিনে তাজা রক্ত দেখে সে জনকে জিজ্ঞাসা করে। শেষ পর্যন্ত জন তার সবচেয়ে বড় গোপন খবর জানায়। ব্যাংকারে থাকাকালীন ডাক্তার তাকে এক মারাত্মক দুঃসংবাদ দিয়েছিল। সে জানায় ব্যাংকারে ডাক্তার আগে সতর্ক করেছিল কাশির সঙ্গে রক্ত মানে তার হাতে মাত্র 6 থেকে 8 সপ্তাহ সময় আছে। এই নির্মম সত্য শুনে অ্যালিসন ভেঙে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। আর অ্যালিসন সবাইকে বলে তোমাদের আর কোথাও যাওয়া দরকার নেই, অন্তত তোমার সেই দিনগুলো শান্তিতে কাটুক। কিন্তু জন ধীর কণ্ঠে বলে আমি আর হার মানতে আসিনি অ্যালিসন, তোমাদের নিরাপদ জায়গায় পৌঁছে না দিতে আমি মরবো না। পরের দিন ম্যাকেনজি তাদের পুরনো গাড়ি চাবি দেয় এবং জনের হাতে আত্মরক্ষার জন্য লোডের বন্দুক তুলে দেয়। কয়েক ঘন্টা পর নাথান মনমরা হয়ে বসে পড়ে।
তাকে হাসাতে জন আর অ্যালিসনের খেলা শুরু হয়। ঠিক তখনই জানালা কাঁচ ভেঙে বুলেট সরাসরি আমিনার গলায় লাগে। সে মুহূর্তেই মারা যায়। আর ডাকাত দলের কবরে পড়লে জন গাড়ি থেকে নেমে উল্টো তাদের উপর গুলি করে এবং একের পর এক ডাকাতকে খতম করে। কিন্তু শেষ মুহূর্তে তার গুলি শেষ হয়ে যায় এবং বিপদে হয়ে সে অ্যালিসনকে সাহায্য করে দ্বিতীয় বন্দুক দিয়ে ডাকাতের উপর হত্যা করে। এরপর তারা ভারাক্রান্ত হৃদয়ে আমিনাকে সমাহিত করে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরিবারটি এক বিশাল ধুধুর প্রান্তরে পৌঁছায়, যা এক সময় ছিল সমুদ্র। সামনে দেখা যায় ভয়ঙ্কর ভূপাটল। ভূপাটল পার হওয়ার একমাত্র পথ ঝুলন্ত ব্রিজ। কিন্তু নাথান ভয় পেলেও জন আগে এগিয়ে যায় এবং মাঝপথে তার তীব্র কাশি শুরু হয়। প্রায় পড়ে যাচ্ছিল, ঠিক তখনই ঝড় উঠে ব্রিজ দুলতে থাকে আর প্রাণপণে দড়ি আঁকড়ে ধরে থাকে। ঝড় থামার পর একটি পাথরের উপর আশ্রয় নিতেই দুটি ভূমিকম্পে ব্রিজ ছিঁড়ে পড়ে যায়। পাশে সিঁড়িতে থাকা এক লোক বাঁচাতে গিয়ে সঙ্গীকে খালে ঠেলে দেয় এবং লাফিয়ে নাথানের উপর পড়ে। নাসান পড়ে যেতেই জন আর অ্যালিসন তাকে শেষ মুহূর্তে টেনে তুলে। এখন আর তাদের কাছে গাড়ি নেই, পায়ে হেঁটেই চলতে হয়। হঠাৎ গুলির শব্দ শুনে তারা দেখে ডেনিস নামে এক ব্যক্তি বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। বুঝতে পারে যে তারা সাধারণ মানুষ। সে বন্দুক নামে সাহায্য শেষে ডেনিস তাদের একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে নিয়ে যায়। সেখানে ডেনিস তার স্ত্রী ও ছোট মেয়ে কামিনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর এখান থেকে শুরু হয় তাদের জীবনের নতুন অধ্যায়। কিছুদিন পর ডেনিসের স্ত্রী ভয়াবহ রেডিয়েশনের প্রভাবে সম্পূর্ণ হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলে এবং কথাও বলতে পারে না। রাতে খাবারে ডেনিস জানতে পারে জনরা সেই রহস্যময় গর্তগুলো খুঁজে বের হয়েছে। সে সতর্ক করে দেয় এই জায়গাগুলো আতঙ্কিত অর্থী নরক, কারণ গর্ত দখল করতে মানুষ মানুষকে পশুর মতো মারছে। এক কোমল মুহূর্তে কামিল নাথিনকে ঘরে নিয়ে এবং নিজের প্রিয় জিনিসগুলো দেখায়। এর বদলে নাথান সেই ছিদ্র করা চাদরটি দেখায় যেখান থেকে সে বাংকারের কৃত্রিম আকাশ বানিয়েছিল। পরের দিন ডিসিন জনকে একটি মানচিত্র দেয়, নিরাপদ রাস্তা বুঝে দেয় এবং সেনাবাহিনীর এক বন্ধুর পুরনো ছবি দেখায়। ঠিক তখনই ডেনিস কান্নায় ভেঙে পড়ে। জনকে অনুরোধ করে কামিলকে সেনা সঙ্গে নিয়ে যায়। মা বাবাকে বিদায় জানিয়ে কামিল জনদের সঙ্গে রওনা দেয়। কয়েক ঘন্টা পর সেনারা তাদের ঘিরে ধরলেও কামিল বাবার জেনারেল বন্ধুর নাম বলায় তাদের সাহায্য করে। রাত বাড়তেই তারা ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পড়ে যায়। এক সেনা সহায়তায় জঙ্গল দিয়ে এগোতে থাকে। চারদিকে বিস্ফোরণ, গুলি আর ঝুলন্ত মানুষের দৃশ্য। প্রাণ বাঁচাতে তারা লাশ গুন্ডিয়ে দৌড়ায়। চরম মুহূর্তে তারা একটা সুড়ঙ্গে ঢুকে। ধুলো জনের কাছে আবার শুরু হয়। ময়ের কাছে পৌঁছালে সেই সেনা তাদের পথ দেখিয়ে বিদায় নেয়। ভোরে তারা মিলিটারি ক্যাম্পে পৌঁছায়। জন বুঝতে পারে গন্তব্য খুবই কাছে, কিন্তু বড় ধাক্কা আসে। ডেনিসের সেই জেনারেল বন্ধু যুদ্ধে মারা গেছে। সেনারা সাহায্য করতে অস্বীকার করে। তখন জন কান্না করতে করতে বলে, আমার হাতে আর কয়েকটা দিন আছে, শুধু পরিবারটাকে নিরাপদে রাখতে চায়। তার কথা শুনে এক সেনা দয়া হয়, সে তাদের বাসে তুলে দেয়। বাস চললেও মাঝপথে বিস্ফোরণের রাস্তা বন্ধ হয়ে যায়। এক দলুটোরো বাস ঘিরে সেনা ও ড্রাইভারকে গুলি করে মেরে ফেলে। জন বাসের ভিতরে লুকিয়ে পাল্টা হামলার পরিকল্পনা করে। বাইরে এক ডাকাত আহত হতে ভিতরে দুটি গুলির শব্দ ভেসে আসে। কিছুক্ষণ পর জন রক্তাক্ত অবস্থায় বন্দুক হাতে বের হয়। লুটেরারা মারা গেলেও জন নিজেও গুলিবদ্ধ হয়। তবু অ্যালিসন বাস চালিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছায়। সেই শক্তিটুকু দিয়ে জন শুধু পরিবারকে গন্তব্য দেখাতে চায়। অবশেষে গুজব সত্যি হয়। চোখের সামনে ভেসে ওঠে স্বর্গের মতো এক উপত্যকা, যেখানে বাতাস বিশুদ্ধ আর মাটি উর্বর। ঠিক তখনই জন মাটিতে লুটিয়ে পড়ে, শরীর আর সাড়া দেয় না। সেই দৃশ্যে স্ত্রী তার সন্তানকে বিদায় জানাতে চিরতরে চোখ বন্ধ করে। নাথান কাঁদতে কাঁদতে সেই বাবার সেখানেও প্রার্থনা করতে থাকে। এক মহান আত্মত্যাগ আর বাবার ভালোবাসার মধ্যে দিয়ে সেই এই রোমহর্ষকর কাহিনী। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরবর্তীতে আবার একটা নতুন গল্প নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।